ওয়েলকাম ভিউয়ার, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টিউটোরিয়াল লেকচার 8 পার্ট 1 দেখার জন্য। আমরা আজকে এই লেকচারে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে গ্রুপিং সিলেক্টর, নেস্টিং সিলেক্টর, ডাইমেনশন এবং সবার শেষে থাকবে ডিসপ্লে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গ্রুপিং সিলেক্টর। আসলে এই জিনিসটা কি? গ্রুপিং সিলেক্টর হচ্ছে অনেকগুলো যে সিলেক্টর আছে সেই সিলেক্টরকে আমরা একসাথে গ্রুপ ওয়াইজ তাকে সিলেক্ট করতে পারি। এর জন্য আমরা যে কাজটা করব আমাদের কাজের সুবিধার্থে, সাপোজ অনেক সময় H1 ট্যাগ, H2 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ এগুলো একই কাস্টমাইজ করার প্রয়োজন হতে পারে। তো এই কাজের জন্য যে কাজটা করতে পারি, আমরা সবগুলোকে আলাদা আলাদাভাবে স্টাইল না করে আমরা জাস্ট সবগুলোকে একটা গ্রুপ করে সেই কাজটা খুব ইজিতেই করতে পারি। তো চলুন ফার্স্টে দেখে নিই যে কীভাবে আমরা HTML পেজে যে সিলেক্টরগুলো ইউজ করবে সেই সিলেক্টরগুলোকে ধরে তাকে গ্রুপিং সিলেক্ট করতে পারি। এখন আমরা যে কাজটা করব, এই বডির ভিতরে সাপোজ আমরা H1 ট্যাগ নিচ্ছি। মাই নেম ইজ এমডি ওয়ালিফ হোসাইন, এবং এরপরে যে কাজটা করব একটা H2 ট্যাগ নিব। এটার ভিতরে বলে দিচ্ছি যে মাই ইমেল অ্যাড্রেস ইজ walif.corp@gmail.com। তারপরে যে কাজটা করব, আমরা এই পজিশনটায় একটা প্যারাগ্রাফ ট্যাগ নিব। আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। জাস্ট এই পর্যন্ত লেখার পরে আমরা এটাকে প্রথমে যে কাজটা করব, ফাইলটাকে সেভ করব। যেহেতু আমাদের এটা লেকচার 8, সো আমরা এটার 8 পার্ট 1 দিতে পারি। এখন আমরা যে কাজটা করব, ঠিক এই যে ট্যাগগুলো আছে H1, H2, প্যারাগ্রাফ ট্যাগ, এগুলোর জন্য CSS করব। জাস্ট স্টাইল টাইপ টেক্সট স্ল্যাশ CSS, শুরু এবং শেষ। এর ভিতরে আমরা প্রথমে গ্রুপিং সিলেক্ট করব। আসলে গ্রুপিং যে কাজটা, প্রত্যেকটা ট্যাগকে একটা গ্রুপের মধ্যে আনা। তো এর জন্য যে কাজটা করব, আমরা জাস্ট H1 ট্যাগ, তারপরে একটা কমা দিব, তারপরে H2 ট্যাগ, তারপরে একটা কমা দিব, তারপরে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা মূলত চাচ্ছি যে H1, H2, প্যারাগ্রাফ ট্যাগ সেম স্টাইলের হোক। তো এর জন্য আমরা ঠিক দেখুন এখানে গ্রুপ সিলেক্ট করলাম। তারপরে নর্মালি আগের মতোই যে CSS এর বেসিক রুলস, যে কার্লি ব্র্যাকেট ইউজ করব, এবং এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের যে CSS প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো ইউজ করার মাধ্যমে আমরা এই যে ট্যাগ সিলেকশন আছে, সিলেক্টর H1, H2, প্যারাগ্রাফ ট্যাগ, এই সবগুলোকে স্টাইলিশ করতে পারি। তো এখন আমরা এই ফাইলটাকে সেভ করে আমরা যদি ব্রাউজারে চলে যাই, তাহলে দেখুন আমাদের এরকম আসবে। তো এখন আমি চাচ্ছি যে এই তিনটার একই রকম কালার করতে। তো এর জন্য জাস্ট আমাদেরকে রাইট মাউস ক্লিক করে আমাদের যে অ্যাডভান্স আছে মোজিলা ফায়ারবাগ, সেটাকে অন করব। তো দেখুন আমরা যখন নাকি এই H1, H2, প্যারাগ্রাফ ট্যাগ কোনো একটাকে সিলেক্ট করছি, তখন কিন্তু আমাদের যে এই রাইট সাইডে যে স্টাইল নামক অপশনটা আছে, এখানটাই সবগুলো ট্যাগই কিন্তু সে ডিসপ্লেতে দেখাচ্ছে। তো এখন আমরা ফার্স্টে এটার একটা ফন্ট ফ্যামিলি দিয়ে দিতে পারি। সাপোজ ফন্ট ফ্যামিলি দিচ্ছি আমি টাইমস
নিউ রোমান দেখুন দেওয়ার সাথে সাথে সবগুলোই কিন্তু আমাদের যে নির্দিষ্ট ফন্ট আছে সেই ফন্টে কনভার্ট হয়ে যাবে। তারপরে আমি দিচ্ছি প্রত্যেকটাকে কালার দিয়ে দিতে পারি। আমি সাপোজ কালার আমি দিচ্ছি রেড। এরপরে যদি আমি এটাকে আরেকটু বোঝার সুবিধার্থে এটাকে টেক্সট ডেকোরেশন করতে পারি। আন্ডারলাইন করে দিলাম। তো দেখুন একটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলোই কিন্তু আমাদের সেই যে গ্রুপ সিলেক্ট করার কারণে সবগুলোই সেই প্রপার্টিজ সিএসএস এর প্রপার্টিজগুলো নিচ্ছে। তো এভাবেই আমরা গ্রুপ সিলেকশনের মাধ্যমে অল্প সময়ের ভিতরে আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য স্টাইল না করে জাস্ট গ্রুপ সিলেক্ট করার মাধ্যমে খুব ইজিতে আমরা সিএসএস এর মাধ্যমে এই কাজটা করতে পারি। তো তারপরে পুরোটা কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিই। তো পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন যে কাজটা করব একটা ব্রেক ইউজ করব। তারপর লেকচারটা হচ্ছে আমাদের নেস্টিং সিলেক্টর। তো এই জিনিসটা কি? তো ফার্স্টে আমি একটা কাজ করি, একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি একটা ডিপ নিলাম, সেই ডিপের আইডি নিচ্ছি আমি বক্স, এবং এই বক্সটাকে শেষ করলাম। তারপরে এই আইডির ভিতরে আমি আর একটা ডিপ নিচ্ছি, সেই ওটা দিলাম, একটা ক্লাস দিলাম সাপোজ বক্স 1, এটাকে শেষ করলাম। তো এই বক্সটার ভিতরে যে কাজটা করব এখন আমরা একটা h1 ট্যাগ নিব। h1 ট্যাগ সাপোজ নিচ্ছি দিস ইজ আওয়ার 8 লেকচার অ্যান্ড পার্ট 1। তারপর আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম। এখানটা আমি লিখে দিলাম যে হ্যালো everyone, hope all of guys are enjoy our tutorial। জাস্ট এটাকে কপি করে আরো কয়েকটা আমি নেই। ওকে ফাইন, এটাকে আমরা এখন একটু সাজাতে পারি। এখন আমরা যে কাজটা করব, তো দেখুন আমাদের যে ডিপ নামক আইডিটা আছে তার আন্ডারে কিন্তু আমাদের এই বক্স, এবং এই বক্সের ভিতরে কিন্তু h1 আর হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা সবগুলোকেই আমরা ফার্স্টে দিচ্ছি। আইডির জন্য আমরা হ্যাশ যে সিম্বল আছে সেই সিম্বলটা ইউজ করব। তারপরে এখান থেকে আমরা জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। তারপর সিমিলারলি এটা ক্লাস, তো নর্মালি এটার যে স্টাইলটা আমাদের ব্রাউজারে দেখি কীরকম আসে। তো দেখুন আমাদের ব্রাউজারে ঠিক এরকম আসবে। তারপরে যে কাজটা করব আমরা বক্স 1টাকে কিছু প্রপার্টিজ সিএসএস প্রপার্টিজ দিতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158
500 পিক্সেল, তারপরে হাইট আমি দিলাম 300 পিক্সেল, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, সাপোজ সি। তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর এরকম আসবে। মোটামুটি এই প্রপার্টিসগুলো আমরা ইউজ করলাম। সেকেন্ড যে কাজটা করব, আমাদের যে বক্স ওয়ান নামে যে আমরা ডিপটা নিয়েছিলাম, এই ডিপটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো ফার্স্টে এটার পেডিংটা দিয়ে দিই, পেডিং দিচ্ছি 5 পিক্সেল, তারপরে মার্জিন দিচ্ছি আমি 3 পিক্সেল, পেডিংটা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি। ওকে, সো তারপরে যে কাজটা করব, এই পুরোটাকে কপি করব, কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে এখানটায় পেস্ট করে দিব। তো সিমিলারলি আমাদের যে বক্স আছে সেই বক্সের জন্য প্রপার্টিসগুলো এখান থেকে কপি করে আমাদের এই বক্স প্রপার্টির ভিতরে দিয়ে দিব। তারপরে এখন আমরা যে কাজটা করব, নেস্টিং সিলেক্টর। তো নেস্টিং বলতে বোঝায় যে একটা ডিপের ভিতরে সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে H1 প্যারাগ্রাফ ট্যাগ আছে। তো আমরা চাচ্ছি যে এই বক্সটার ভিতরে যে H1 ট্যাগটা আছে এটাকে কাস্টমাইজ করতে। দ্যাট মিন্স একটার ভিতরে আর একটা। তো যখন নাকি একটার ভিতরে আর একটা ট্যাগ থাকে তো এটাকে মেনলি বলা হয় নেস্টিং। তো এই জন্য আমরা জাস্ট ফার্স্টে আমাদের যে মেন যে ট্যাগটা এটাকে সিলেক্ট করব। তারপরে আমরা দুইভাবে এটা করতে পারি, একটা স্পেসের মাধ্যমে, সাপোজ আমি H1টাকে স্পেসের মাধ্যমে দেখাচ্ছি, আর একটা সিস্টেম হচ্ছে যে সে কোথা থেকে আসলো। সাপোজ বক্স ওয়ান এটার মেন, তার ভিতর থেকে সাপোজ আমরা এই যে সিম্বলটা আছে গ্রেটার দ্যান সাইন, তো এটার মাধ্যমেও ইন্ডিকেট করতে পারি যে প্যারাগ্রাফ ট্যাগটা বক্স ওয়ান ট্যাগের আন্ডারে, তার মানে প্যারাগ্রাফ ট্যাগটা কোথায় অবস্থিত, বক্স ওয়ানে। তারপর আমরা যে কাজটা করব, এটার জন্য আমরা নর্মালি এখন কাস্টমাইজ করব। তো এটাকে সেভ করার পর আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরে আমাদের যে পরবর্তী ট্যাগগুলো আছে, সাপোজ এই প্যারাগ্রাফ P1 ট্যাগ, তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে। তো এখন আমরা যদি এর কালারটা চেঞ্জ করে দিই, কালারটা আমরা দিচ্ছি গ্রিন, তো দেখুন গ্রিন হয়ে যাবে। এবং ফন্ট যে সাইজটা আছে সেই সাইজটা যদি আমি 20 পিক্সেল বলি, তো দেখুন অনেক কমে যাবে, 25 দিচ্ছি। তারপরে আমরা যদি এবার প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করি তাহলেও দেখতে পাবো যে এখানে একটা CSS এর জন্য সে রেডি। এখন আমরা এই CSSটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। সাপোজ আমি ফন্ট ফ্যামিলি এখন এটার চেঞ্জ করতে চাচ্ছি, তাহমা দিচ্ছি, তারপরে ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল বলে দিতে পারি, ফন্ট স্টাইল ইটালিক, এবং তার যে একটা থেকে আর একটা লেটারের হাইটটা একটু বাড়িয়ে দিতে পারি। তো এর জন্য জাস্ট লাইন হাইট আমি দিচ্ছি 20 পিক্সেল। তো এটা যদি একটু বাড়াই তো দেখুন এরকম আসবে। জাস্ট লাইন হাইট প্রপার্টি ইউজ করার মাধ্যমে যে প্রত্যেকটা লাইন একটার থেকে আরেকটা কত দূরত্ব হবে সেটাকে আমরা লাইন হাইটের মাধ্যমে ডিক্লেয়ার করে দিতে পারি।
তো এভাবে আমরা মেনলি দুইভাবে আমরা নেস্টিংয়ের যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারি। তারপর এটাকে কপি করে আমাদের যে সোর্স কোড আছে সেই সোর্স কোডে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে সিএসএস এর অন্যতম ইম্পর্টেন্ট টপিক, ডাইমেনশন। সিএসএস এ আমরা একটা এইচটিএমএল পেজে ডাইমেনশন ইউজ করি কিভাবে। সো দেখুন, আমরা কিন্তু বক্স মডেল তৈরি করার সময় প্রত্যেকটা বক্স মডেলে উইথ হাইট এই দুটো প্রপার্টি সচরাচর দেখছি এবং ইউজও করছি। তো এখন আমরা এই উইথ এবং হাইট এবং সে সাথে আরও কিছু সিএসএস প্রপার্টি আছে, ম্যাক্সিমাম উইথ, ম্যাক্সিমাম হাইট, মিনিমাম উইথ, মিনিমাম হাইট। সো এগুলোই হচ্ছে আমাদের ডাইমেনশনের প্রপার্টি এবং এগুলোর ভ্যালু অবশ্যই আমরা পিক্সেলে দিব অথবা পার্সেন্টেজ অথবা এমসে দিতে পারেন। আর ডাইমেনশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বক্স মডেল তৈরি করতে গেলে আমাদের একটা বক্স থাকবে, তার উইথ থাকবে না, হাইট থাকবে না, সেটা কখনো হতে পারে না। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, এর জন্য একটা ডিভ নিব এবং ডিভের আইডি দিব বক্স। তারপরে এটার ভিতরে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি এবং সেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কিছু টেক্সট দিলাম। তারপরে আমাদের যে ইন্টারনাল সিএসএস, সেই সিএসএস এর ভিতরে আমরা ফার্স্টে আইডি সিলেক্ট করলাম এবং তারপর বক্স লিখলাম। লেখার পরে তারপর যে কাজটা করব, প্যারাগ্রাফ ট্যাগটা নিলাম, দেন ব্রাউজারে চলে যাব। এখান থেকে আমরা খুব ইজিতে ব্রাউজারে যেতে পারি। তো দেখুন, আমাদের টোটাল যে ডিজাইনের আউটলুকটা এরকম থাকবে। ডিজাইনের আউটলুকটা এরকম দেখাবে। তো এরপরে যে কাজটা করব, আমরা আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগ পিটা আছে, সেই প্যারাগ্রাফ ট্যাগের পিতে আমরা উইথ এবং হাইট নিব। ডাইমেনশন উইথ নিলাম আমি 800 পিক্সেল, হাইট নিলাম আমি 200 পিক্সেল। তো নেওয়ার পরে এখন যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে আমরা উইথ এবং হাইট যে নিচ্ছি সেটা দেখা যাবে। তো ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি ইয়েলো অথবা রেড। তো দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু সে চলে এসেছে। তো এইভাবে আমরা যে বিভিন্ন বক্স তৈরি করব, সেই বক্সের উইথ এবং হাইট যে দিই সেটা হচ্ছে আমাদের সিএসএস এর ডাইমেনশন প্রপার্টি। তারপরে আমরা ম্যাক্সিমাম হাইট এবং ম্যাক্সিমাম উইথটা নিতে পারি। আর উইথ এবং হাইট এবং ম্যাক্সিমাম উইথ এবং হাইট এই দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু এগুলো খুব বেশি ইউজ করা হয় আপনার সিএসএস এর মাধ্যমে যে রেসপন্সিভ ডিজাইন তৈরি করা হয় সেই সব রেসপন্সিভ। আপনি সাপোজ আপনার বিভিন্ন যে রেসপন্সিভ ট্যাব, তারপরে আমাদের যে ডেস্কটপ অথবা যে স্মার্টফোন, ছোট ছোট যে ফোনগুলো, এগুলো একটা ওয়েবসাইটকে বিভিন্ন ভার্সনে তৈরি করার জন্য আমাদের এই ম্যাক্সিমাম হাইট এবং মিনিমাম হাইট এই প্রপার্টিগুলো ইউজ করার প্রয়োজন পড়ে। সো যারা নাকি রেসপন্সিভ ডিজাইন তৈরি করার ইচ্ছা আছে এবং তৈরি করতে চান, তো তাদেরকে অবশ্যই এই ম্যাক্সিমাম হাইট এবং মিনিমাম হাইট এই প্রপার্টিগুলোর সাথে পরিচিত থাকতে হবে। তো তারপরে কি করব, আমরা আমরা এখন এই হাইট এবং উইডটাকে তুলে দিয়ে আমরা এখানে মিনিমাম আমরা হাইটটা দিচ্ছি। সাপোজ আমরা মিনিমাম হাইটটা দিলাম 100 পিক্সেল। তার আগে বলে নেই যে আমাদের যে এখানটায় মিনিমাম হাইট এবং মিনিমাম উইডটা মেনলি কাজ করে হলো ব্লক স্টেটমেন্টের ভিতরে। আমাদের যে ব্লক স্টেটমেন্ট বক্স আছে সেই বক্সের পুরো প্রপার্টিটা জুড়ে সে নিবে। যদিও আমরা 400, আমরা একটা কাজ করি, ফার্স্টে আমরা মিনিমাম উইডটা দিলাম, সাপোজ মিনিমাম উইডটা দিলাম আমরা 400 পিক্সেল। বাট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারের পুরো অংশ জুড়ে সে কিন্তু নিয়ে নিছে। কারণ কি,
কারণ হচ্ছে যে সে হচ্ছে ব্লক স্টেটমেন্টের পুরো জায়গাটা জুড়ে নিবে। তো আমরা যদি বক্সে যাই, বক্সে খেয়াল করলে দেখুন যে বক্সে যখন ধরলাম তখন এই বক্সের যে সাইজটা এখান থেকে এই পর্যন্ত সে এই পুরো অংশটা জুড়ে সে নিয়ে নিবে। আর এটার এখন আমরা যদি রেসপন্সিভ ডিজাইনের কথা চিন্তা করি, সাপোজ আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজার থেকে রেসপন্সিভ ভিউটা দেখতে পারি। সাপোজ আমরা এই যে এইমাত্র প্রপার্টিটা তৈরি করলাম, বক্সটা তৈরি করলাম, এটাকে যদি আমরা ট্যাবে দেখতে চাই তাহলে কীরকম দেখাবে। দেখুন আমরা যদি এটাকে রিসাইজ করি, আমাদের পুরোটা এরকম আছে। তো আমরা যদি এটাকে এভাবে বাড়াতে থাকি তাহলে দেখুন আমাদের ব্রাউজারের সাইজ অনুযায়ী সে অটোমেটিক এটাকে বাড়াচ্ছে এবং কমাচ্ছে। সো আমি আরেকটু বাড়াই এবং আরেকটু যদি কমাই, তো দেখুন লেখাগুলো কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে। সো আমরা পুরোটা কিন্তু লেখাটা দেখতে পাচ্ছি। তো আর একটু ছোটো করলেও আমরা সেই লেখাটা দেখতে পাবো। কিন্তু এখন আমরা যদি এই কাজটা যদি আমাদের যে উইথ এবং হাইটটা আছে, সাপোজ আমি এখানটায় হাইটটা নিলাম 100 পিক্সেল এবং আমাদের যে উইথ আছে সেই উইথটা নিলাম 400 পিক্সেল। এখানে যদি আমি 900 পিক্সেল দিই, এখন যদি আমি আমাদের ব্রাউজারটাকে যদি কমাই, সাপোজ দেখুন সে কিন্তু আর কিন্তু টেক্সট, বাকি টেক্সটগুলো কিন্তু দেখা যাবে না। তো এটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইনের সুবিধা। আপনি যখন মিনিমাম উইথ দিবেন সে অটোমেটিক টেক্সটগুলোকে ব্রাউজার ফ্রেন্ডলি বা ব্রাউজার অনুযায়ী সে রিসাইজ করে নিবে। তো দেখুন আমাদেরকে স্ক্রল করে সেটা দেখতে হচ্ছে, বাট আমরা মিনিমাম যদি বসাই তাহলে এটা কিন্তু আর স্ক্রল করার প্রয়োজন পড়তেছে না। এবার আমরা কি করব, ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা নিচ্ছি। সাপোজ আমরা ম্যাক্সিমাম উইথ নিলাম, আমরা ম্যাক্সিমাম উইথ আমরা মানে সর্বোচ্চ উইথটা নিব 400 পিক্সেল। তো দেখুন আমাদের ম্যাক্সিমাম উইথ 400 পিক্সেল হয়ে গেছে। এখন আমরা যদি ম্যাক্সিমাম হাইট নেই 100 পিক্সেল, দেখুন, অথবা আর একটু কম নেই, যদি 85 নেই তাহলে 85 নিলে দেখতে পাচ্ছি যে আমাদের অতিরিক্ত যে লেখাগুলো আছে সে কিন্তু এই বক্সের, এই রেড কালার বক্সের ভিতরে সে কিন্তু ধারণ করে নাই। বিকজ আমাদের রেড কালারের যে বক্সটা আছে তার ধারণ ক্ষমতা হচ্ছে আপনার 85 ইন্টু 400। কিন্তু আমরা যদি এই ম্যাক্সিমামের জায়গায় যদি মিনিমাম হাইট বলে দিই তাহলে দেখুন যে কাজটা হবে, এই লেখার যে শেষ প্রান্ত আমরা কিন্তু তার ভ্যালু কিন্তু চেঞ্জ করি নাই, কিন্তু তার লেখার শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু সে নিয়ে নিছে। তো এটা হচ্ছে মিনিমাম হাইটের একটা রেসপন্সিভ ফিচার্স, যে সে পরবর্তী যে পুরো আপনার কন্টেন্টের যতটুকু আছে সে ওই কন্টেন্ট পর্যন্তই সে নিবে। তো আমরা দেখলাম যে কিভাবে ম্যাক্সিমাম হাইট এবং মিনিমাম হাইট ইউজ করতে হয়, এবং আমাদের ব্রাউজারটাকে যদি রেসপন্সিভ করি তাহলে কিভাবে যে তার ভিতরে কন্টেন্টগুলো আছে অটোমেটিক তার ব্রাউজার অনুযায়ী রিসাইজ হয়ে যায়। তো এরপরে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডিসপ্লে। তো ডিসপ্লে দেখার জন্য আমরা ফার্স্ট একটা কাজ করি, ডিসপ্লেতে যে জিনিসগুলো থাকে আমাদের সিএসএস এ ডিসপ্লের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো হচ্ছে যে ডিসপ্লে ব্লক, তারপরে ডিসপ্লে ইনলাইন, এবং আর একটা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, আর সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে ডিসপ্লে নান। তো এই চারটা প্রপার্টি আমাদের ডিসপ্লেতে আছে। আমরা এই চারটা প্রপার্টি আমাদের HTML পেজে খুব ইজিতেই ইউজ করতে পারি।
তো একটা একটা করে ফার্স্টে দেখে নেই কোনটার কি কাজ। তো ফার্স্টে আমরা দেখব ডিসপ্লে ব্লক। ওকে, তো ডিসপ্লে ব্লক দেখার জন্য আমরা ফার্স্টে যে কাজটা করব, আমাদের যে এটা আর এখন দরকার নাই আমাদের, আমরা আমাদের যে বক্স আছে সেই বক্সটায় উইথ দেই 900 পিক্সেল এবং হাইট দেই 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ইয়েলো ইয়েলো। তারপরে আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগটা আছে এটার উইথ দিচ্ছি আমি 700 পিক্সেল এবং তার হাইট 100% করে দিই। সো 100% করে দিলাম। এখন যে কাজটা করব, এই পুরোটাকে কপি করে আমাদের ব্রাউজারে পেস্ট করে দেব এবং এখান থেকে বক্স থেকেও পুরোটা নিয়ে আসব এবং এখানটায় পেস্ট করে দেব। তো তারপরে যে কাজটা করব, আমরা ব্লক করব। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান সি লেফট, এই অংশটাকে আমরা চাচ্ছি যে ব্লক করে দিব। তো এর জন্য যে কাজটা করব, রিকোয়ার ইটস জাস্ট সি নামক অংশটা দেখি এখানে কোথায় আছে, রিকোয়ার্ড ইটস জাস্ট সি। এখানে আমি বোল্ট অথবা এখানে আমি একটা কাজ করতে পারি, SPAN স্পান, একটা স্পান নিলাম জাস্ট ওয়ান, এই পর্যন্ত স্পানটাকে ক্লোজ করলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি পি ট্যাগের ভিতরে স্পান নামক অংশটা আমরা এখন কাস্টমাইজ করব। তো এটা কিভাবে করব, আর যেহেতু আমাদের মেন যে আইডি বক্স, তো এটাকে ফার্স্টে আমরা আইডিটা নিয়ে নিলাম বক্স এবং তার আন্ডারে হচ্ছে পি ট্যাগ এবং তার আন্ডারে হচ্ছে স্পান। তো এটা নিলাম, নেওয়ার পরে এখন যদি ব্রাউজারে যাই এবং এটাকে যদি রিফ্রেশ করি, এবার যদি আমরা স্পানটাতে ধরি তাহলে দেখুন এখানে স্পানটা চলে আসবে। তো এখন স্পানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমরা, ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ। তো দেখুন অরেঞ্জ দেওয়ার সাথে সাথে সে কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এখন যদি ডিসপ্লে যদি ব্লক বলে দিই, তো দেখুন আমাদের যে এই অংশটা, আমাদের অংশটা আর একবার দেখি একটু, এটা উঠাই দিলে একটা সিঙ্গেল লাইনে আছে, কিন্তু এটা সরায় ফেললে সে এই উপরের থেকে এবং নিচে থেকে টোটালি ভিন্ন একটা লাইন তৈরি করছে এবং তার এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত, মানে আমাদের এই যে পি যে ট্যাগটা আছে তার যে উইথ আছে 700 পিক্সেল, সে এই পুরোটাকে সে ব্লক করে দিছে, ডিসপ্লে ব্লক। তো এটাই হচ্ছে ডিসপ্লে ব্লকের কাজ, যে আমরা যতটুকু উইথ নিব সেই পুরো অংশটাকে সে ব্লক করে দিবে। তারপরে যে কাজটা করব, এটাকে কপি করব, কপি করে আমরা এখানটায় পেস্ট করে দেব। রেলি আউট, এখন আমি ইনলাইন ব্লক দেখাবো। তো দেখুন এখানে আছে রেলি বাট, এই অংশটাকে আমরা ইনলাইন ব্লক করব। রেলি বাট কোথায় আছে একটু দেখে নেই, ইটস নাও রেলি বাট, এই অংশটাতে আছে রেলি বাট। সুতরাং আমি এটাকে একটা বোল্ড দিলাম, তারপরে এই রেলি বাটটাকে আমি কি করলাম, বোল্ড
বোল্ড শেষ করলাম। তারপরে এখানটায় সিমিলারলি এই পুরোটাকে একটু কপি করে, যারা নতুন তারা অবশ্যই কপি করবেন না, বিকজ এটা বোঝার জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি কপি করতেছি, বাট যারা বিগিনার তারা অবশ্যই হাতে টাইপ করবেন। তারপরে এই অংশটাকে ধরলাম, ধরার পরে আমি যদি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন গ্রিন, এবং এটা যদি ডিসপ্লে আমি ইনলাইন তারপরে ব্লক বলে দেই, তো দেখুন সে কিন্তু এটা ব্লক করে নিছে এবং এটা কিন্তু ব্লক হয়ে গেছে। এটা আরেকটু ভালো মতো বোঝার জন্য আমরা একটা কাজ করি, হাউ ফ্লোটস ওয়ার্ক এই অংশটাকে করি। এবার এটাকে রিফ্রেশ করতেছি এবং এটাকে আমি বলে দিলাম যে একটা ব্যাকগ্রাউন্ড গ্রিন ডিসপ্লে ইনলাইন ব্লক। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের এই এই লাইনটা কিন্তু ব্লক হয়ে যাবে। তো ইনলাইন ব্লক মানে হচ্ছে আমরা যে লাইনটাকে ব্লক করতে চাই সেই লাইনটাকে জাস্ট ইনলাইন ব্লকের মাধ্যমে খুব ইজিতেই করতে পারি। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে যে ডিসপ্লে নান। সো এই কাজটা করার জন্য আমরা কি করব, কজ দ্য এলিমেন্ট টু শ্র্যাঙ্ক টু এই অংশটাকে আমরা ইটালিক করতেছি এবং এইখানে শেষ করলাম ইটালিক। তারপরে এই পুরোটাকে কপি করে জাস্ট ইটালিক বলে দিলাম এবং এবার এটা যদি রিফ্রেশ করি তো দেখুন এই কজ টু এলিমেন্ট টু শ্রাঙ্ক এ পর্যন্ত কিন্তু সে কিন্তু ইটালিক করে ফেলছে। এখন আমি যদি এটাকে বলি যে ডিসপ্লে নান, তো দেখুন সেই অংশটা কিন্তু আমাদের ওই পেজে আর নাই। এর মানে হচ্ছে যে আমরা যে কজ দ্য এলিমেন্ট টু শ্রাঙ্ক এই অংশটা আমাদের ওই পেজ থেকে টোটালি বাদ দিয়ে দিলাম। দেখুন আমরা যদি ব্রাউজারের দিকে লক্ষ্য করি দেখব এখানেও কিন্তু এই লেখাগুলোর থেকে এই লেখাটা একটু ডিফারেন্ট দেখাবে, কারণ হচ্ছে এই লেখাটা আমাদের ব্রাউজারে নাই, যদি আমাদের কোডে আছে কিন্তু ব্রাউজারে নাই। তো এইভাবেই আমরা ডিসপ্লে নান ইউজ করতে পারি। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইনলাইন ব্লক। তো ইনলাইন ব্লক করার জন্য ইনলাইন ব্লকটা মেইনলি ইউজ করা হয় আপনার যে মেনু তৈরি করে সেই মেনু তৈরি করার জন্যই ইনলাইন ব্লকটা বেশি ইউজ করা হয়। তো দেখুন ফার্স্টে আমরা মেনু তৈরি করতে গেলে অবশ্যই ইউএল লাগে এবং সেই ইউএল এর ভিতরে আমরা দিলাম কিছু এলআই, তারপরে অ্যাঙ্কর লিংক এবং রেফারেন্স, এটাকে শেষ করলাম। সাপোজ আমি দিলাম হোম, তারপরে এভাবে সিমিলারলি আমরা কয়েকটা লিস্ট আইটেম নিতে পারি। সাপোজ এটা দিলাম আমি অ্যাবাউট আস, কন্টাক্ট। তো এই পর্যন্ত দেওয়ার পরে এবার যদি আমরা এটাকে রিফ্রেশ করি, সাপোজ রিফ্রেশ করলাম, তো দেখুন লিস্ট আইটেমগুলো কিন্তু নিচে নিচে তৈরি হয়েছে, বাট আমরা হরিজন্টাল যদি তৈরি করতে চাই এই লিস্ট আইটেমগুলোকে তাহলে কি করব, জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে যে ইউএল তারপরে এলআই তারপরে এ
এটা লাগবে না, li। তো li লেখার পরে আমরা যদি এবার এটাকে রিফ্রেশ করি এবং লিস্ট আইটেমগুলোর দিকে যাই, তাহলে দেখব যে এবার যদি আমরা ডিসপ্লে ইনলাইন দেই, তো দেখুন আমাদের সেই লিস্ট আইটেমগুলো কিন্তু একটা সিঙ্গেল লাইনে চলে এসেছে। অথবা আমরা যদি এটাকে যদি আউট করে দিই, তাহলে দেখুন, আর এটা যদি আউট করে দিই তাহলে এইভাবে দেখাবে। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল, এটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আর এটাকে বলা হয় আপনার হরিজন্টাল অ্যালাইনমেন্ট। তো এই ডিসপ্লে ইনলাইনটা খুব বেশি ইউজ করা হয় মেনু তৈরি করার ক্ষেত্রে। তো আশা করি আজকে যে টিউটোরিয়ালে যে বিষয়গুলো দেখানো হয়েছে আপনারা সবাই আমাদের এই টিউটোরিয়ালগুলো বুঝতে পেরেছেন। আর কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। কমেন্টস করার জন্য আমাদের যে টেকটুনস আছে এবং সেই সাথে আছে আমার ইউটিউব চ্যানেল, আর আমার ইমেল অ্যাড্রেস তো আছেই। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে walif.corp@gmail.com। তো সবাইকে আজকে এই পর্যন্ত এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আগাম স্বাগতম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।